হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের একটা স্যাড স্টোরি শেয়ার করতে এসেছি। আর স্টোরিটা ভেরি স্যাড বাট স্যাটিসফাইং, সো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। এই ছবিটা দেখার পর আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমি কোনো কল্পনার জগতে হারিয়ে গেছি। আসলে ওই সময়গুলো খুব বেশি কল্পনাতেও আসে না এখন, আর অনেক আগের স্টোরি। তারপর সামটাইমস তো ব্রেনে ফ্ল্যাশব্যাক হয়, তখন মনে হয় যে ওই সময়গুলোতে আমি হারিয়ে গেছি, আর গিয়ে কখনো ফেরত না আসে। সেই সময়গুলো আসলে খুব খুব বেশি পিসফুল ছিল। মানুষের লাইফ থেকে ছোটবেলার যে সময়গুলো চলে যায় এগুলো আর কখনোই ব্যাক পাওয়া যায় না। আর গিয়ে সেই সময়গুলোর কথা যখন মনে হয় খুব বেশি ইমোশনাল হয়ে যায়। যে ছোটবেলায় অনেক করে চাইতাম যে বড় হই, কিন্তু এখন যখন বড় হয়েছি ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে। আর এই সময়গুলো তো এখন ধরা ছোঁয়ারও বাইরে। রেগুলার যে লাইফ রুটিন, সেই রুটিন থেকে বাইরে বেরিয়ে এইরকম একটা লাইফ লিড করা যেন এখন কল্পনার বাইরেও চলে গেছে। সো যাই হোক, বেশি লম্বা করব না ভিডিওটা। আমি আমার ছোটবেলায় নানু বাসায় বেড়াতে যেতাম, সেটারই কিছু কিছু ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বেড়াতে যেতাম গিয়ে আমার নানু বাসায়। সেটা ছিল সোনারগাঁ, গ্রামটার নাম ছিল মজুমপুর, জাদুঘরের আশেপাশের এরিয়া। সো আমি আর আমার বড় বোন ম্যাক্সিমাম টাইম একাই সেখানে বেড়াতাম। আব্বু আম্মুর সাথে ছোটবেলায় গিয়ে কয়েকদিন করে থাকতাম, কিন্তু যখন একটু বড় হলাম স্কুল ছুটি দিলেই স্কুল ছুটি উপলক্ষে আব্বু আম্মু দিয়ে আসতো। তো আমরা 5 দিন কিংবা 7 দিন থাকতাম নানু বাসায়। পরে আবার আব্বু আম্মু গিয়ে নিয়ে আসতো। তো আমি আসার টাইমে যাই, একটু কষ্ট লাগতো, তারপরেও আসতাম। কিন্তু আমার বড় বোন খুব কান্নাকাটি করতো, ও তো আসতেই চাইতো না। আর আসতে চাইবে বা কিভাবে? আমার নানু অনেক বেশি আদর করতো। এই যে ছবির দেখে আমার মনে হচ্ছে এটাই যেন আমার নানু। আমিও ঘুমিয়ে আছি, নানু সে বিড়ালটা মানে জাস্ট মানে মনে হচ্ছে ওই সময়টা আমি ফিরে গেছি। সো ওই গ্রামটা গিয়ে মজুমপুর। তো নানুরা তখন পুরানো বাসাটায় থাকতো। ওই পুরানো বাসাটায় একটা টিন টিনের চৌচালা ঘর ছিল। হ্যাঁ, আর বিশাল বড় একটা উঠান ছিল। উঠানটা গিয়ে আঠালো মাটির। এটার উপর যখন দুপুরের কড়া রোদটা পড়তো গোল্ডেন একটা আভা তৈরি হতো, এত কিউট লাগতো। আর বাসার সামনে যে উঠানটা, মানে ঘরের সামনে যে উঠানটা ছিল, সেটা এতটুকু সাইজের একটা কুয়ো ছিল। মানে একদম সার্কেল, আর খুবই ছোট, একজন মানুষ ইজিলি ঢুকে যেতে পারবে এমন টাইপের একটা কুয়া ছিল। ওটাকে কুয়াই বলে, ওইটা থেকে পানি তোলা হয়। তো মাঝখানে একটা কাঠ সবসময় দিয়ে রাখতো, যাতে আসা যাওয়ার পথে মানুষ পড়ে না যায় সেটার জন্য। আর যখন গোসল করতো ওই কাঠটা সরিয়ে সবাই মানে পানি নিয়ে নিয়ে গোসল টোসল করতো উঠানের মাঝখানে। আচ্ছা, তো এরপর নানুরা আবার নতুন বাসায় চলে যায়। তো নতুন বাসায়ও যাওয়া হয়, বড় হয়ে যায় ততদিনে। তো নতুন বাসার সামনে আবার ছিল পেয়ারা বাগান, বিশাল বড়। তো ওই সময়টার মজা ওইটাই ছিল যে বাসার সামনে পেয়ারা বাগান ছিল। বাগানে গিয়ে ঘুরে ঘুরে পেয়ারা খেতাম, বাসার সামনেই বাসা। আর পেয়ারা গাছে উঠে পা ঝুলিয়ে ঝুলিয়ে পেয়ারা খেতে পারতাম, বাগানে ঘুরতে পারতাম। পাশেই আবার ছিল গিয়ে ওই গ্রামের ভাষায় ওইটাকে বলে নামা, মানে চক। চকও বলে নামাও বলে, আমি জানি না যে প্রচলিত ভাষায় কি বলে। মানে গিয়ে ক্ষেত আর কি, যেখানে চাষবাস করা হয়। শীতকালে সরিষা চাষ করা হতো, সরিষার ক্ষেত হতো। তো ওখানে আমরা গিয়ে দৌড়াতাম, কিন্তু অত স্মার্টফোনের অত সহজলভ্যতা ছিল না, তাই সেই সময়গুলোর ছবি তুলে রাখা বা ভিডিও করা পসিবল ছিল না। যদি থাকতো তাহলে সেই সময়গুলো সত্যি ফ্রেম বন্দি করে রাখতাম। তো ওই নামাটার যে মানে প্লেসটা অনেক বড় ছিল আর কি। তো অনেকটা দূর হেঁটে গিয়ে তারপর একটা নদী পড়তো। ওই নদীটাকে সম্ভবত নানু নাম বলেছিল তিতাস নাকি ব্রহ্মপুত্র, আসলে আমার মনে নেই। নানু ব্রহ্মপুত্র বা তিতাস যে কোনো একটা বলেছে। সোনারগাঁয়ে যারা থাকবেন তারা জানবেন যে নদীটার নাম কি। তো ওই নদীটা ক্ষেতটা অনেক দূর পর্যন্ত হেঁটে শেষ করার পরেই নদীটা ছিল। তো সেই নদীতে দেখতাম যে জেলেরা
হচ্ছে গিয়ে কেমন ধরনের যেন জাল লাগিয়ে রাখতো। এটা কেমন জাল আমি জানি না, বাঁশ দিয়ে এরকম করা থাকতো। আর হচ্ছে গিয়ে জাল কিভাবে যেন লাগানো থাকতো, অর্ধেকটা পানিতে ডোবানো থাকতো, ওইটাতে নাকি মাছ ধরা পড়তো। এটাকে কি বলে, কিভাবে মাছ ধরে সেটাও আমি জানি না, কিন্তু জাল এরকম দুটো বাঁশ একসাথে করে মাঝখানে জাল দিয়ে কিভাবে যেন লাগানো থাকতো। যেহেতু সবসময় শহরেই থাকতাম নারায়ণগঞ্জে, তো হুটহাট মাঝে মধ্যে যখন নানু বাসায় যেতাম, এই দৃশ্যগুলো তো খুবই আনকমন ছিল আমার কাছে বা আমার ফ্যামিলির কাছে। তো আমরা খুব এনজয় করতাম, জিনিসগুলো দেখতাম, সৌন্দর্য উপভোগ করতাম। তো আমার ওই দৃশ্যগুলোর চাইতেও সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার নানুর জন্য, কারণ নানু আমাদেরকে অনেক ভালোবাসতো। আমার নানু অনেক সুন্দর ছিল, অনেক। নানুকে নানা তুলে নিয়ে এসে তারপর বিয়ে করছে পাকিস্তান আমলে। তো নানু কি পরিমাণ সুন্দর ছিল, এত সুন্দর হওয়ার পরেও নানু নানার অনেক বাধ্য ছিল। যদি নানু কখনো কোনো কথা না শুনতো নানার, তাহলে নানা এত বকাঝকা করতো নানুকে, তারপরেও নানু কোনো কিছু মনে করতো না। আমরা যখনই যেতাম, তো নানু আমাদেরকে বলতো যে চলো তোমাদেরকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে আনি। তো আমাদের নিয়ে পুরো ওই যে যেই নদীর সাইডের কথা বললাম, তারপর ক্ষেত, তারপর হচ্ছে গিয়ে বাড়ির আরেক পাশ দিয়ে হেঁটেই আরেকটা নামা আছে, হ্যাঁ, সেখানে যাওয়া যেত। সেখানে তো আরো বিশাল বড় মাঠ ছিল, অনেকের ধান ক্ষেত, তারপর নানান ধরনের ক্ষেত্রে ছিল, পুরাটা ঘুরিয়ে নিয়ে আসতো। তারপর হচ্ছে আবার আচার নানুর বাসায় নিয়ে যেত। তো নানু না আচার নানুদের বাসায় নিয়ে যেত। আচার নানু হচ্ছে গিয়ে নানুর হেল্পিং হ্যান্ড। যখন আমরা যেতাম কিংবা হচ্ছে গিয়ে কোনো গেস্ট আসতো, তো ওই আচার নানু নানুকে অনেক হেল্প করতো, সামটাইমস, সব সময় না। আর হচ্ছে গিয়ে আচার নানুর আচারের বিজনেস ছিল, তাই তাকে আমরা স্পেশালি আচার নানু বলতাম। আর আচার নানুর বাসায় আমরা যেতাম বিকেলবেলা। তো বিকেলে গেলেই দেখতাম যে আচার নানু মাটির চুলাতে আচার বানাচ্ছে। উনি নিজে বানাতো আর ওনার হাজবেন্ড সেল করতো। তো ওই আচার নানুর যে মাটির চুলাটা, সেটা সে আগুন ধরাতো হচ্ছে গিয়ে ধইঞ্চা দিয়ে। ওটাকে ধইঞ্চা বলে সোনারগাঁর ভাষায়। আমি জানি না যে ধইঞ্চা আসলে প্রচলিত ভাষায় ধইঞ্চাকে কি বলে। ধইঞ্চা হচ্ছে গিয়ে চিকুন লম্বা, আমরা যে ঘর ঝাড়ু দিই, যে ফুলের ঝাড়ু, সেটা যে লাঠিগুলো না, ওইরকম টাইপের লাঠি ধইঞ্চা। ওইটা দিয়ে অনেক সময় একসাথে করে, অনেকগুলো ধইঞ্চা একসাথে করে দেয়াল বানায়। মানে হচ্ছে গিয়ে মাটির যে গ্রামে যে অনেক সময় হয় না যে কিচেন, তারপরে ঘর, সেগুলার দেয়াল কিন্তু এই ধইঞ্চা অনেকগুলো পাশাপাশি একসাথে সেট করে তারপর ঘর বানায় আর কি। আমি আসলে বুঝাতে পারছি না যে এটা অনেক কাজে আসতে পারে। সো ওই ধইঞ্চা, তো ওই ধইঞ্চা দিয়ে নানু চুলা জ্বালাতো। আচার নানুর কথা বলছি। তো যখন আমরা আচার নানুর বাসায় গিয়ে গল্প করতাম, নানু গল্প করতো, আমরা গিয়ে আচার নানুর ছাগলগুলো ধরতাম, ওগুলাকে আদর করতাম। আচার নানুর অনেকগুলো ছাগল ছিল, মেনলি আমাদেরকে নিয়ে যেত নানু ছাগল দেখানোর জন্য। ছাগল ব্ল্যাক কালার, হোয়াইট কালার, আবার ওগুলোর অনেকগুলো বাচ্চা হতো। তো আমরা ওগুলো ধরতাম, আদর করতাম, কোলে নিতে ভয় পেতাম। তো আচার নানু যখন নাকি আচার বানাতো আর নানুর সাথে গল্প করতো, আচার নানু চুলাটা ধরাতো হচ্ছে কি ধইঞ্চা দিয়ে। তো যখন নাকি ধইঞ্চাটা পোড়াতো, এত সুন্দর একটা মানে গন্ধ পাওয়া যেত। ওই ধইঞ্চাটা আগুনে জ্বালালে এমন একটা গন্ধ আসতো, আমার মনে হতো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাস্ট সেই ঘ্রাণটাই বারবার নাকে নেই, এরকম আর কি বিষয়টা। ওই ঘ্রাণটাই আসলে গ্রামের কথা মনে করিয়ে দেয়। তো আচার নানুর বাসায় যেতাম, এরপর হচ্ছে গিয়ে আরো অনেক জায়গায় নানু ঘুরতে নিয়ে যেত। তো ঘোরাফেরা শেষ করে যখন বাসায় আসতো, নানা তো নানুকে প্রচুর বকা দিত, কারণ নানু অনেক সুন্দর ছিল। নানা কখনোই চাইতো না নানু যেন বাসার বাইরে বের হোক। নানু যখন আমাদেরকে নিয়ে বের হতো, নানু কিন্তু জানতো যে আজকে নানুকে নানা অনেক বকাঝকা করবে। জানা সত্ত্বেও নানু আমাদেরকে নিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতো। আসলে মানুষ যখন অনেক বেশি কাউকে ভালোবাসে, তাদের জন্যই কিন্তু এই স্যাক্রিফাইসটা করে। একটা মানুষ তার হাজবেন্ড তাকে অনেক বকাঝকা করবে,
এটা জানার পরেও ওই কাজটাই করছে কারো জন্য, তার মানে তাকে কিন্তু সে অনেক ভালোবাসে। নানু তো আমাদেরকে অনেক ভালোবাসতো, আর তাই নানার এত বকা শুনতে হবে জেনেও নানু আমাদেরকে পুরাটা গ্রাম ঘুরিয়ে দেখাতো। তো সেটা একদিন বা 2 দিন, এরপর নানুর আর সম্ভব হতো না আমাদেরকে নিয়ে বাইরে যাওয়া, যেহেতু নানা খুবই বকাঝকা করতো। তো নানুর সাথে গিয়ে মোটামুটি একটু চিনে আসতাম, কারণ বছরে তো 1-2 বারই যাওয়া হতো, ভুলে যেতাম অনেক রাস্তাঘাট। তো নানুর সাথে প্রথম দিন গিয়ে চিনে আসতাম, এরপর আর নানুর যাওয়া লাগতো না, আমরা একাই সারা গ্রাম ঘুরে বেড়াতাম সারাদিন। তো ওই সময়গুলোর কথা মনে হয় অনেক সময়। কিন্তু আমার মানে নতুন বাড়ির চাইতেও এই ছবিটা দেখার পর আমার পুরনো বাড়িটার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে। ওই যে আঠালো মাটির উঠান, যেখানে রোদের আলো পড়ার পর মনে হতো যে গোল্ডেন একটা আভা তৈরি হয়, সেই বাসাটার কথা। আমরা শীতকালে বেড়াতে গিয়েছিলাম একবার। তো নানুর টিনের যে বাড়িটা, সেটার ভেতর খাট ছিল। তো ওখানে নানু আমাদেরকে নিয়ে ঘুমাতো আমরা বেড়াতে গেলে। নানু আর নানা দুজনই থাকতো, ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছিল। তো একজন ঢাকায় থাকতো, একজনের বিয়ে হয়ে গেছিল। তো খালামণির বাচ্চা টাচ্চা হয়ে গিয়েছিল, সে তো শ্বশুর বাড়িতেই থাকতো। তো আমরা গেলে আমাদের নিয়েই নানু সময় পার করতো। নানুর একটা পোষা বিড়াল ছিল। তো বিড়ালটা নামটা আমার মনে নেই, কিন্তু বিড়ালটার কালার হচ্ছে হোয়াইটের মধ্যে বাদামি কালারের একটা শেড ছিল। তো ওই বিড়ালটা এত ক্লিন ছিল, আমার মনে হয় নানু ওটাকে গোসল করাতো। তো শীতকালে আমরা যখন লেপের নিচে নানুর সাথে শুয়ে থাকতাম, বিড়ালটাও না ওই লেপের নিচে এসে শুয়ে পড়তো। বিড়ালটা যখন খাটে এসে শুতো, নানু সুন্দর করে লেপটা দিয়ে বিড়ালটাকে ঢেকে দিত। তো আমরা প্রথম প্রথম ভয় পেতাম, পর নানু বলতো এটা তো পালক, ও মানে কিছু বলবে না তোমাদেরকে। সো পরে আস্তে আস্তে ভয়টা কেটে যেত, আর দেখতাম আসলে ও আমাদেরকে খামচি দিচ্ছে না, কামড় দিচ্ছে না, তার মানে তো ও অনেক ভালো, আমাদেরকে কিছু বলবে না। আর ওই বিড়ালটা না পটি বা অন্যান্য কিছু না খাটে করতো না, ও একদমই খাটে কোনো কিছু করতো না। ও বাইরে গিয়ে তারপর করে আসতো, খাটে এসে ও ঘুমাতো, লেপ গায়ে দিয়ে ঘুমাতো, কিন্তু ওই সবকিছু সে বাইরেই করতো। সো এই বিষয়টা খুব ভালো লাগতো যে ও অনেক ক্লিন ছিল, বা ও মানুষের মতো বুঝতো যে খাট নোংরা করা যাবে না। তো এখন এই যে এই ছবিটা দেখে আমার ওই সিনগুলাই বারবার মনে হচ্ছে যে নানু শীতকালে এরকম বিড়াল নিয়ে আমাদের সাথে লেপের নিচে বসে বসে গল্প করতো। সেই সময়গুলা কথা আমার খুব বেশি মনে পড়ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবচেয়ে বড় কথা কি, আমি ইন্টারে যখন পড়ি, 2014 সালের কথা, তখন আমি নানুর নতুন বাড়িতে গিয়ে এসেছি, আম্মু নিয়ে গিয়েছিল আমাদের 3 বোনকে, কয়েকদিন ছিলাম। কিন্তু পুরান বাড়িটা তো অনেক আগেই নানুরা ছেড়েছে, সেখানে যাওয়া হয় না অনেক দিন অনেক দিন। আমার অনেক বেশি ওই বাসাটায় যেতে ইচ্ছা করতেছে। আমার মনে হচ্ছে যে আমি হয়তো মানে কোনো এক কল্পনার জগতে চলে যাচ্ছি এই বাসাটার কথা চিন্তা করতে গেলে। আর নানুকে অনেকদিন দেখা হয় না, লাস্ট 2014-তে গিয়েছি, এ পর্যন্ত আর যাওয়া হয়নি। তো জানি না আর কবে নানুর সাথে দেখা হবে বা যাওয়া হবে। নানুকে অনেক মিস করতেছি। কখনো আর যাওয়া হবে কিনা তাও জানি না, কারণ সময় সুযোগ কিছুই নেই, আর আমার আম্মুও নেই, আব্বুও নেই, যারা নিয়ে যাবে তারাই নেই। এখন আর যোগাযোগটাও নেই, জানি না নানু বেঁচে আছে কিনা। যদি একটু সুযোগ পেতাম, হয়তো ওভাবে ওই সময়গুলো আবার নানুর সাথে কাটিয়ে আসতাম। আচ্ছা, লাস্ট আমার নানাকে নিয়ে একটু বলি। যদিও নানা খুব রাগ করতো, তবে সেটা নানু বাইরে যাওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। নানু যদি বাইরে না যেত, আমরা যদি একাই ঘুরে বেড়াতাম, তাহলে কিন্তু নানা একদমই রাগ করতো না, আর নানাও আমাদেরকে যথেষ্ট আদর করতো। তো নানা ছিল হচ্ছে গিয়ে গ্রামের, হয় না যে যারা গ্রামের প্রভাবশালী তাদেরকে কিন্তু মানুষ গ্রামের মাথা হিসেবে বিবেচনা করে, যে কোনো বিচার তারপর হচ্ছে গিয়ে প্রবলেম তাদের কাছে এসে সলভ করে। সো নানা হচ্ছে এমন টাইপের কিছু মেম্বার বলে না কি বলে আমি এটাও জানি না। তো নানার যে পুরানো বাড়ি, সেই বাড়ির বারান্দায় একটা চেয়ার ছিল, সেখানে নানা বসতো, গ্রামের লোকজন অনেক সময় আসতো, নানার সাথে কথাবার্তা বলতো, তাদের প্রবলেম গুলো সমাধান করতো। আর ম্যাক্সিমাম টাইম সকালবেলা ঘুম থেকে উঠেই নানাকে বাজারে যেতে হতো, কারণ গ্রামের সব দুর্বল কিংবা হচ্ছে অসহায় যে মানুষরা, তারা নানার কাছে এসে বিভিন্ন ধরনের প্রবলেমের কথা বলে, নানা তাদেরকে সলভ করে দিত। তো সকালবেলায় নানার ঘুম থেকে উঠে বাজারে যেতে হতো। তো শীতকালে যখন আমি আর আমার বড় আপু বেড়াতে গেলাম,
তো ঘুম থেকে উঠে দেখতাম যে নানু সকালবেলা পিঠা বানাচ্ছে। সেই পুরানো বাড়িতে যে উঠানটা ছিল, উঠানটার বাড়ির পেছন দিকেই আরেকটা নামা ছিল। হ্যাঁ, উঁচু বাড়িটা হচ্ছে উঁচু, নিচে নামলেই হচ্ছে নামা। ওই নতুন যে বাড়িটা, সেই বাড়িটার সিস্টেমে পুরান বাড়িটাও একই রকম ছিল। তো নানুকে দেখতাম নামায় যাওয়ার পথে যে মানে ফাঁকা জায়গাটা, সেখানে উঁচু জায়গায় বসে, উঠোনে বসে সকালবেলা ঘুম থেকে উঠলে দেখতাম নানু পিঠা বানাচ্ছে মাটির চুলাতে। তো সকালের নাস্তায় আমরা পিঠা খেতাম। খুব সকালে নানু উঠতো, উঠে পিঠা বানাতো, তারপর আমাদের নাস্তা করাতো। তো নাস্তা টাস্তা করে নানা বাইরে বেরিয়ে যেত। তো নানা নানা নানু কিন্তু অনেক ইয়াং ছিল। আর গ্রামের মানুষের হয় কি, তারা খুব অল্প বয়সে বাচ্চা টাচ্চা হওয়ার পর তাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, ওদেরকে বিয়ে দেয়, নাতি নাতনির মুখ দেখে ফেলে, কিন্তু তাদের বয়স কিন্তু খুব বেশি হয় না। সো নানা নানু এমনিতেও বয়স যাই ছিল, অনেক বেশি স্ট্রং আর ইয়াং ছিল, যেহেতু অল্প বয়সেই তার বাবা মা হয়েছিল। তো নাতি নাতনি থাকা সত্ত্বেও নানা নানুর সংসারটা যথেষ্ট একদম, হয় না যে নতুন হাজবেন্ড ওয়াইফ, ওই রকম টাইপের সংসার ছিল। খুব ভালো লাগতো তাদের কাপলদের বিভিন্ন রোমান্টিক ঘটনা দেখতে। একটু রাগ করতো, একটু আবার মিলে যেত, মজার মজার স্টোরি। সো নানার একটা স্টোরি বলি, সেটা হচ্ছে কি, নানা একদিন সকালবেলা এরকম ঘুম থেকে উঠে তারপর নাস্তা টাস্তা করে পিঠা খেয়ে বাইরে যাবে। তো বাইরে যাওয়ার সময় নানা আমাদের সামনে রেডি হচ্ছিল, আর এখানেই ছিল ফানটা। নানা কি করলো, নানা অনেক সময় আমাদের সাথে অনেক প্র্যাঙ্ক করতো। তো এটা প্র্যাঙ্ক করেছে কিনা আমি জানি না। শীতকাল ছিল, আর গ্রামের মানুষের সচরাচর ঠান্ডাটা একটু বেশি লাগে, যেহেতু গ্রামে শীতটা একটু বেশি পড়ে। তো নানাকে দেখলাম ফার্স্ট একটা সেন্টু গেঞ্জি গায়ে দিল। ওকে ফাইন। তারপর সেন্টু গেঞ্জির উপর গ্রামের মানুষরা দেখি যে এরকম হাফ হাতা সেন্টু গেঞ্জির মতোই হয়, কিন্তু সেন্টু গেঞ্জিটা যেমন হাতা কাটা হয়, আর এই গেঞ্জিগুলো হতো হাফ হাতা, হোয়াইট কালারের হতো গেঞ্জিগুলা, অনেকেই শার্টের নিচে পড়তো। তো সেরকম একটা গেঞ্জি গায়ে দিল। সেটার উপর সে একটা সোয়েটার গায়ে দিল ফুল হাতা। আচ্ছা, সেটার উপর সে একটা পাঞ্জাবি গায়ে দিল। পাঞ্জাবি গায়ে দেওয়ার পর হাতা কাটা এক ধরনের সোয়েটার কিন্তু আগের দিনের মানুষ গায়ে দিত। ওকে, প্রায় 5 থেকে 6টা ড্রেস সে তা পরলো। পাঞ্জাবির নিচে 4-5টা, তার উপরে আবার একটা হাতা কাটা সোয়েটার, এত কিছু পরে তারপর নানা সকালবেলা বাসা থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল বিচার টিচার করার জন্য আর কি, বা মানুষের সমস্যার সমাধান করার জন্য। তো এটা দেখার পর তো আমি আর আমার বড় আপু হাসতে হাসতে শেষ। আমি যদিও একটু লজ্জা পেতাম, কিন্তু আমার বড় আপু খুবই সহজ সরল ছিল। সেই হাসির ঘটনা দেখলে ওই সময়ে ওই পরিস্থিতিতে সে কখনোই হাসি আটকে রাখতে পারবে না, সে আরো জোরে জোরে হাসবে। তো তার হাসি দেখে নানাও হাসছিল, নানাও ওর সাথে অনেক ফান করতো। যদিও আমি লজ্জা পেতাম, আমি কথা নানার সামনে কম বলার চেষ্টা করতাম, তো দূরে দূরে থাকতাম, কিন্তু আমার বড় বোন খুব ফান করতো, আর ও ভয় পেত না, লজ্জাও পেত না। ও সরাসরি মানে হুটহাট কথা বলতো, দুষ্টুমি করতো। নানা তো ওর সাথে প্রচুর দুষ্টুমি করতেছে ওর হাসি দেখে। তো এটা খুব মজা লেগেছে বিষয়টা। তো ইন্টারে যখন নাকি নতুন বাড়িতে গিয়েছিলাম, তারপর কিছুদিন ছিলাম, 2-3 দিন। তো আমরা যাওয়ার পর না নানা অনেক খুশি হয়েছিল। যেদিন গেলাম সেদিনই নানা খাটে শোয়া ছিল, সে অনেক অসুস্থ ছিল। তো ইন্টার মানে তো আমরা ততদিনে অনেক বড় হয়ে গেছি। সোয়েটারে যে স্টোরিটা বললাম সেটা হচ্ছে, আমি সম্ভবত ক্লাস 1-এ ছিলাম, বা প্লেতে ছিলাম, বা নার্সারিতে ছিলাম, এমন ছোট ছিলাম। আর এখন যে স্টোরিটা ইন্টারের, সেটা বুঝতেই পারছেন, একটা মানুষ 1 থেকে ইন্টারে উঠে গেছে, তার মানে কত লম্বা একটা সময় মাঝখানে চলে গেছে। এর মধ্যে আসা যাওয়া হয়েছে অনেকবার, কিন্তু লাস্ট টাইম যাওয়া হয় ইন্টারে ওঠার পর। তো ইন্টারে ওঠার পর যখন যাই, নানা খাটে খুবই অসুস্থ ছিল। তো নানা বললো, তোরা এসেছিস, আমি অনেক খুশি হয়েছি, মাঝখানে তো একদমই আসা যাওয়া করতি না। আমরা বললাম যে না না, আমরা তো পড়ার চাপে আসা যাওয়া করতে পারিনি, তো এখন একটু ফ্রি আছি, তো তাই আসলাম। ততদিনে আব্বু মারা গেছে, আমার আব্বু আমাকে ইন্টারে অ্যাডমিট করে দিই, তারপর চলে গেছে, মারা গেছে আব্বু। তো আব্বু নেই, সো আর আসাও হয়নি। তো নানা বললো, আসলি তো আসলি, এমন সময় আসলি হয়তো আমি আর থাকবো না, কে জানে আর কখনো দেখা হয় কিনা, এটাই হয়তো শেষ দেখা। এটা বলে নানা খুব কান্না করতেছিল। তো ওই সময় নানার কথা শুনে বুঝতে পারিনি যে নানা কেন এসব বলতেছে। তখন কথাগুলো গায়ে মাখিনি, যদিও শুনছি খারাপ লাগছে, সে হয়তো শেষ বিদায় নিচ্ছে, এটাও বুঝতে পারছি। বাট আসলে যে এটা শেষ বিদায় ছিল, বা কখনো তার সাথে দেখা হবে না,
এটা ওই সময় বুঝতে পারিনি। বুঝতে পারলে হয়তো অনেক বেশি ইমোশনাল হয়ে যেতাম। তো নানা এগুলা বলার পর বললাম, না 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 এগুলা বলো না, সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা আবার আসবো, তোমার সাথে আবার দেখা হবে। এইভাবে বুঝালাম। বুঝানোর পর আমরা এরপর নর্মালি যেভাবে সবসময় থাকি কিছুদিন থেকে তারপর চলে আসলাম। তো এরপর তো আমার বিয়ে হয়ে গেল, আর যাওয়া হয়নি। তো বিয়ের কয়েক বছর পর শুনলাম যে নানা মারা গেছে। তখন বুঝতে পারলাম যে নানা কেন বললো যে আর দেখা হয় কিনা। আসলে তো আসলে এমন সময় আসলে আমি অসুস্থ, আর দেখা হয় কিনা, এই কথাটার মানে আমি সত্যি মানে ওই দিন আমি বুঝতে পারিনি। তাহলে আমি অবশ্যই বলতাম এর মধ্যে আরো কয়েকবার যাই নানার সাথে দেখা করি। একটা মানুষ অসুস্থ, সে এই ধরনের কথা বলছে, মানুষটা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে সামনে তার মৃত্যু ছাড়া আর কিছু নেই। তো এভাবে আমরাও একদিন চলে যাব, কেউই থাকবে না। তো এরপর অনেকটা সময় কেটে গেছে, এখন এটা 2025, আমি বলছি 2014 সালের কথা, নান্না যখন এই কথাটা বলেছিল। তো এই 25 আসতে আসতে অনেকেই হারিয়ে গেছে, চলার কথা অনেকেই চলে গেছে। আর আমার ফ্যামিলিতে সবারই হায়াত অনেক কম, সবাই অনেক বেশি অসুস্থ থাকে, খুব তাড়াতাড়ি চলে যায়, আর সময়গুলো স্মৃতি করেই রেখে যায়। তো জাস্ট এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানুষ চলে যায় কিন্তু মানুষের কথাগুলো রয়ে যায়। হয়তো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমরা ভুলে যাই অনেক কিছু, কিন্তু অনেক সময় অনেক কিছু, অনেক ঘটনা, কোনো দৃশ্য বা ছবি আমাদেরকে সেই সময়গুলো আবার মনে করিয়ে দিতে পারে। আর এমন ভাবেই মনে হয় যেন সেই সময়টাই আমরা হারিয়ে গেছি, এমন ভাবেই সেই স্মৃতিগুলোতে আবারও মাঝে মাঝেই ফিরে যাওয়া হয়।